সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত হয়েছে, ইতিমধ্যে 3টি দরখাস্ত হয়েছে। এই অবস্থায় নতুন করে রিভিউ করার মতো আইনি পরিস্থিতি প্রায় নেই বললেই চলে। চাকরি প্রার্থীদের বলবো যে পরীক্ষা দেবো না আর এই সমস্ত বাতিল হওয়া চাকরি ফেরত পাবো, এটা কিন্তু একটা অনেক স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। পাড়ায় পাড়ায় দালাল ছাড়া এটা হচ্ছে একটি দালালদের চক্ররা কিভাবে কাজ করছে বলতে পারেন তার একটা মডেল। যে ওই লোকটি আমাকে এত লক্ষ টাকা 12 লক্ষ টাকা ধার দিল এবং তার সঙ্গে তার ছেলের মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, ডিএলএড এবং টেটের ডকুমেন্ট তার হাতে তুলে দিয়েছে। ভাবুন, যাকে টাকা ধার দিচ্ছে তার হাতে যে ধার দিচ্ছে সে তার ছেলের ডকুমেন্ট তুলে দিচ্ছে। অ্যাডভোকেট ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলছি না গোয়েন্দা ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলছি? কেন এই কথা বলছি সেটা আপনারা প্রতিবেদনটি সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন। স্যার, আর দুটি প্রশ্ন করব মাত্র। সিবিআই এর ওএমআর তালিকাকে কি সত্যি মান্যতা দিয়েছেন আদালত? কারণ এরকমটাই দাবি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা আবারও কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আজকে সারাদিন যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের চোখ ছিল, চাকরিহারাদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে যে নির্যাস উঠে এলো সেই বিষয়ে আমরা কথা বলবো। রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়েছে এবং সেই খসড়ায় কোট আনকোট সন্তুষ্ট শিক্ষকরা এবং ফের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আইনি পরামর্শ নেবে সরকার এবং নতুন করে পরীক্ষা দেব না, বিজ্ঞপ্তি না দিয়ে চাকরি ফেরানোর কথা বলেছেন চাকরি প্রার্থীরা। এখন আমার এই জায়গায় স্যারের কাছে প্রথম প্রশ্ন, স্যার এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে 22 লক্ষ যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য তাদের কি হতে চলেছে? না, আমি জানি না এমন ধরনের কোনো প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছেন কিনা বা দিতে পারেন কিনা। সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত হয়েছে, ইতিমধ্যে 3টি দরখাস্ত হয়েছে। সেই রায়ের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। এই অবস্থায় নতুন করে রিভিউ করার মতো আইনি পরিস্থিতি প্রায় নেই বললেই চলে, এটুকুই বলতে পারি। এর বেশি কিছু তো বলার নেই। আমি আবারও চাকরি প্রার্থীদের বলবো যে পরীক্ষা দেবো না আর এই সমস্ত বাতিল হওয়া চাকরি ফেরত পাবো, এটা কিন্তু একটা অলিক স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু সরকারের পক্ষ থেকে একবারও যাকে বলা হয় ঝেড়ে কাশা সেটা কিন্তু করা হচ্ছে না। সেটা তো সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বুঝবেন, তারা কার পরামর্শ নিচ্ছেন, কি ভাবছেন, এবং তারা নিশ্চয়ই এই আশ্বাস দিতে পারবেন না যে যাদের চাকরি দিয়েছে দুর্নীতির দায়ে, সমস্ত প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত বলে চাকরি দিয়েছে। কে সরাসরি দুর্নীতি করেছে আর কে করেনি এটা বিবেচ্য বিষয় এখন নয়। সেক্ষেত্রে সরকার কি করে দায়িত্ব নিয়ে কি বলবেন তা আমার পক্ষে বলা মুশকিল। স্যার, আর দুটি প্রশ্ন করব মাত্র। সিবিআই এর ওএমআর তালিকাকে কি সত্যি মান্যতা দিয়েছেন আদালত? কারণ এরকমটাই দাবি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। চাকরি প্রার্থীরা এই সমস্ত কথা বলছেন কার পরামর্শে জানি না। কলকাতা হাইকোর্টে যখন মামলা চলে তখনও তারা এই সমস্ত কথা বলেননি, দাবি করেননি। সুপ্রিম কোর্টও এই দাবি করেননি এবং সুপ্রিম কোর্টে যা সওয়াল করেছেন সেই সমস্ত সওয়াল সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তার উপরে দাঁড়িয়ে এই সমস্ত যুক্তি খাড়া করে কতটা এগোতে পারবেন তা আমি জানি না। স্যার, একেবারে শেষ প্রশ্ন। আজকে ধর্মতলা থেকে কার্তুজ সহ এবং বিজেপির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের ছবি সহ গ্রেপ্তার হয়েছেন কেতুগ্রামের যুবক রামকৃষ্ণ মাঝি। বিভিন্ন মহল থেকে এরকম কথা উঠে আসছে যে এটাই যদি রামকৃষ্ণ মাঝি না হয় অন্য কোনো ধর্মের মানুষ হতেন তিনি, এবং সুকান্ত মজুমদারের ছবি যদি তার সঙ্গে না থাকতো তাহলে এতক্ষণে বাজার তোলপাড় হতো। এখনো অবধি মিডিয়ায় খবরটা সেভাবে আসেনি। আভ্যন্তরীণ নাশকতার আশঙ্কা করা যায় কি? যেতেই পারে, এবং আমরা তো দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে এই যারা ধরা পড়ছেন পাকিস্তানি গুপ্তচর হিসেবে বা নাশকতার কাজে লিপ্ত হিসেবে তাদের অধিকাংশই দেখা যাচ্ছে হিন্দুত্ববাদীদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। এটা তো স্পষ্ট। তাই এখনো পর্যন্ত হিন্দুত্ববাদীরা ঠিক এ ব্যাপারে ইসলামপন্থীদের জড়িয়ে খুব একটা বাজার গরম করার সুযোগ পাচ্ছেন না। কারণ আন্তর্জাতিক স্তরে যত রকম দেখতে পাচ্ছি আমরা গুপ্তচর ব্যক্তি, অধিকাংশ ক্ষেত্রেই আবারও বলে হিন্দুত্ববাদীদের যোগটা স্পষ্ট। তো রোমহর্ষক চুরি, আমি জানি না, আমি
অ্যাডভোকেট ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলছি না গোয়েন্দা ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলছি। কেন এই কথা বলছি সেটা আপনার প্রতিবেদনটি সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলেই ইতিমধ্যে হয়তো জানেন, আমাদেরও চোখ ছিল, আজকে চাকরিহারাদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক হয়েছে, সেখানে রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়েছে। সেই খসড়ায় সন্তুষ্ট শিক্ষকরা। এবং আমার প্রশ্ন হচ্ছে 22 লক্ষের তাহলে কি হবে যদি চাকরি না দেন, নতুন করে যদি বিজ্ঞপ্তি না দেওয়া হয়, যে কথা দাবি করছেন চাকরিহারারা, তাহলে 22 লক্ষ বঞ্চিতর কি হবে? এছাড়াও রিপ্যানেল করার প্রশ্ন তোলা হয়েছে, শিক্ষামন্ত্রী নেই কেন সেই প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু সব থেকে রোমহর্ষক যে খবর, 12 লাখ টাকায় খুলেআম খোলা বাজারে চাকরি বিক্রি করা হচ্ছে। 12 লাখ টাকা। সেই বিষয়ে আমরা কথা বলে নেব গোয়েন্দা, মাফ করবেন, অ্যাডভোকেট ফিরদৌস শামীমের সঙ্গে। শামীমদা, আপনাকে গোয়েন্দা বলে আমি বারবার ভুল করছিলাম, আপনি তো এরকম তদন্ত করে বারবার একাধিক ভুল বার করেছেন, চুরি বার করেছেন, এবারে কি হলো বিষয়টা একটুখানি বলুন আমাদের। দেখুন, পশ্চিমবঙ্গে যে চুরির যে মডেল, বিশেষ করে চাকরি চুরির যে মডেল, যে পাড়ায় পাড়ায় দালাল ছাড়া, এটা একটা হচ্ছে একটি দালালদের চক্ররাজ কিভাবে কাজ করছে বলতে পারেন, তার একটা মডেল। এরা কি করে, এরা প্রথমে ছেলে মেয়েদের গিয়ে ধরে, মানে বিশেষ করে ছেলে মেয়েদের পরিবারকে, মানে বিশেষ করে বাবা বা কাকা কাউকে একজন ধরে, যে পরিবারের গার্জেন, যে তোমার ছেলের চাকরিটি হয়ে যাবে, তুমি আমাকে টাকা দাও। এবার কেউ তো আর এমনি এমনি টাকা দেবে না, তাহলে কি করে বিশ্বাস জোটানোর জন্য কি করে, এরা 10 টাকার একটা স্ট্যাম্প পেপার নিয়ে যায়, যে স্ট্যাম্প পেপারে লিখিয়ে দেয় আমিও তোমার কাছ থেকে ধার নিলাম, এটা লিখে দেবো, তাহলেই তো মানে তুমি আমার কাছ থেকে টাকা আদায় করতে পারবে। এ কি করেছে, এ ওই যে 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখেছে যে তোমার কাছ থেকে, মানে একজন ব্যক্তি তার ছেলে চাকরি করে দেওয়ার জন্য এই টাকাটা দিয়েছিল, এবং সে লিখেছে যে আমি এই ব্যক্তির কাছ থেকে যে টাকা নিচ্ছে, আমি এই ব্যক্তির কাছ থেকে টাকা নিলাম, সঙ্গে সেই যার কাছ থেকে টাকা ধার নিচ্ছে তার ছেলের মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, টেটের ডকুমেন্ট ও ডিএলএড এর ডকুমেন্ট। মানে উদ্দেশ্য পরিষ্কার, ভাবুন একজন ব্যক্তি টাকা ধার দিচ্ছে, আর যে টাকা ধার নিচ্ছে সে 10 টাকা স্ট্যাম্প পেপারে লিখছেন যে ওই লোকটি আমাকে এত লক্ষ টাকা, 12 লক্ষ টাকা ধার দিল, এবং তার সঙ্গে তার ছেলের মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, ডিএলএড এবং টেটের ডকুমেন্ট তার হাতে তুলে দিয়েছে। ভাবুন, যাকে টাকা ধার দিচ্ছে তার হাতে যে ধার দিচ্ছে সে তার ছেলের ডকুমেন্ট তুলে দিচ্ছে, কিসের উদ্দেশ্যে? খুব পরিষ্কার একেবারেই। পরবর্তীতে সে তখন যখন বুঝে যায়, এবং শুধু তাই না, তার বিশ্বাসযোগ্যতা কিভাবে অর্জন করে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ইমেল আইডি থেকে, একেবারে অফিসিয়াল ইমেল আইডি থেকে এই ছেলেটির ইমেলে মেল আসে যে সে সিলেক্টেড হয়ে গেছে, সে অ্যাপয়েন্টমেন্ট পাবে, ভেন্যু কোথায়, ভেন্যু জানানো হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তরে। শুধু তাই নয়, তারা সেই মেল নিয়ে ওই বোর্ডের অফিসে যায়ও, সেখানে বোর্ডের কর্মচারীরা না এটা নয়, এ ও সে বলে না, এইভাবে তো চাকরি হয় না। কিন্তু তারা সেখান থেকে যে এই চাকরি, সে যে অফিসে গেল এরকম করে, যে অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল এলো, তাহলে কেন মেল এলো একটা এরকম একটি গুরুত্বপূর্ণ অফিসের ইমেল আইডি থেকে? সম্ভবত 2022 সালের 28 এপ্রিল বিকেল 4:19 সময় মেলটি আসে, এবং 29 এপ্রিল কাউন্সেলিং বলে জানানো হয়। সুদীপ কর্মকার যিনি মেল পান তার নাম। একদম একদম। এবং জগদীশ কর্মকার হচ্ছে তার বাবা। ফলে এবং সে যখন অফিসে গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কি করা উচিত ছিল, সেটি থানায় জানানো উচিত ছিল, অভিযোগ দায়ের করা উচিত ছিল, যে অন্তত পক্ষে তাদের অফিসিয়াল মেল আইডি থেকে কি করে এইভাবে মেল গেল এটা বোঝা উচিত ছিল। কিন্তু এটা বুঝবে না, বা এরা কোনো অভিযোগ দায়ের করবে না। কেন করবে না, আমি এটা বুঝতে গেলে আপনাকে 2020 সালের নিয়োগে যেতে হবে, এবং সেটি আদালতের একটি ডকুমেন্টে সেটা প্রমাণিত। এবং আমি অনেকদিন থেকে বলে আসছি যে মিথ্যা কথা মানিক ভট্টাচার্যের আমল থেকে বলেছে, এবং এই গল্পটা মানিক ভট্টাচার্যের বানানো, একেবারে ওর নিজস্ব কায়দায় তৈরি করা। কারণ এই যে টেকনোলজির একটা বিষয়, মানিক ভট্টাচার্যের একটি পরিবারের, আমি আর তার নাম করছি না, পরিবারের একজন আছে যাকে দিয়ে ওই বিদেশ থেকে সফটওয়্যার আনানো, যাকে দিয়ে এই গল্প রচনা, এসব গল্প রচনা হয়েছে। তো এই 20 সালের নিয়োগে একই গল্প, যে প্যানেল কেন দেওয়া যায়নি, নাকি ওটা সাইবার হ্যাকিং হয়ে গেছিল। আমি নিশ্চিত
আদালত বলেছে রিপোর্ট দাখিল করতে, ও যখন বোর্ডকে বলবে, বোর্ড একেবারে মিথ্যা গল্প দেবে যে সাইবার হ্যাকিং হয়ে গেছে। আমরা যতদূর জানতে পারছি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ অত্যন্ত অবাক হয়েছেন এবং 1 জুলাইয়ের মধ্যে রিপোর্ট চেয়েছেন। হ্যাঁ, এবং এই যে ব্যক্তিটি, আপনি ঠিকই শুনেছেন, এবং এই যে ব্যক্তিটি তারা অভিযোগ দায়ের করেন। এই যে তারা বোর্ডের অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল পেয়েছেন, বোর্ডের অফিসে গেছিলেন, সেই ব্যক্তি তার কাছ থেকে টাকা নিয়েছে, 10 টাকার স্ট্যাম্প পেপারে সেটা লিখে দিয়েছে, এবং কি কি লেখা আছে সমস্ত কিছু বর্ণনা করে থানায় অভিযোগ করেন। এখনো পর্যন্ত যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাকে 1 দিনের জন্য থানায় ডাকেনি। কি নাম বুঝতে পারছেন? ওখানে লেখা আছে, আমি যেহেতু এখন মামলাটি চলছে ফলে আমি নাম বলছি না, ওখানে দেখবেন লেখা আছে নাম। খুব স্বাভাবিকভাবেই যেহেতু মামলাটি বিচারাধীন, শশাঙ্ক ঘোষ, অবশ্য বললেও অসুবিধা নেই, কারণ হচ্ছে এটা একটা পাবলিক ডকুমেন্ট, শশাঙ্ক ঘোষ। ফলে সেই অভিযোগ দায়ের করার পরে এখনো পর্যন্ত 1 দিনের জন্য তাকে ডাকেনি। এই আদৌ অভিযোগের কোনো সারবত্তা রয়েছে কিনা, নাকি মিথ্যা অভিযোগ, নাকি এই ডকুমেন্ট গুলো মিথ্যা, নাকি সাইবার হ্যাকিং হয়েছে, নাকি অন্য কিছু, তদন্ত তো হবে, তাকে তো ডাকবে, দেখে তো বোর্ডের অফিসিয়ালদের ডাকবে, বোর্ডের অফিসে গিয়ে তদন্ত করবে। এই সমাজে এরকম ভাবে টাকা তুলছে, তদন্ত হবে না? কিচ্ছু নেই, সে ফ্রিলি বলে বেড়াচ্ছে। যিনি টাকা তুলেছেন বলে অভিযোগ শামীম দা, শশাঙ্ক ঘোষ, তার কোনো পরিচয়, রাজনৈতিক পরিচয় রয়েছে? সে এলাকায় গিয়ে খোঁজ নিলে বুঝতে পারবেন কি হতে পারে, এগুলোই হচ্ছে তৃণমূলীয় মডেল, এগুলোই হচ্ছে শাসক দলের মডেল। তার কারণ হচ্ছে যে এরা এই বলে, আচ্ছা ভাবুন তো যে কে টাকা ধার নিচ্ছে তার সঙ্গে তার ছেলে ডকুমেন্ট নেবে? একেবারেই। বোর্ডের অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল আসছে যে তুমি অ্যাপয়েন্টেড হয়ে গেছো, তুমি সিলেক্টেড হয়ে গেছো, এই সিলেকশন প্রসেসের ভেন্যু, কাউন্সিলিং এর ভেন্যু হচ্ছে বোর্ডের অফিস, এই মেল আসছে অফিসিয়াল ইমেল আইডি থেকে। এবং আমরা যতদূর খবর পেলাম না যে 10 লাখ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে তিনি জমি বিক্রি করে এই টাকা দিয়েছেন। একদম, এবং তিনি জমি যে বিক্রি করেছেন তারও ডকুমেন্ট তিনি রেখে দিয়েছেন। খুব স্বাভাবিক। আমি যে বারবার বলি না যে জমি বিক্রি করে এই টাকাগুলো দিচ্ছেন, দেখুন তারা হয়তো লোভে পড়েই দিয়েছেন, অন্যায় করেছেন, সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই যে যিনি মামলা করেছেন তিনি যে ধরুন এই যে টাকা দিয়েছেন তিনিও অন্যায় করেছেন, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু এই অন্যায়টা একটা সংগঠিত অপরাধ চক্রের মাধ্যমে এই অন্যায়টা করানো হচ্ছে, অন্যায় শিকার হয়েছে। কারণ এটা সব থেকে ক্রুশিয়াল রোল প্লে করেছে এই অন্যায় চক্রে, সেটা হচ্ছে বোর্ডের অফিসিয়াল ইমেল আইডি থেকে মেল যাওয়া। তার কারণ তাদের কনফিডেন্সটা ওখানে গেইন করেছে। এই কনফিডেন্সটা গেইনই হতো না যদি বোর্ডের অফিসিয়াল ইমেল আইডি থেকে তার মেলে না মেল যেত। ফলে এইভাবে এই যে অফিসিয়াল ইমেল আইডি থেকে, দেখবেন এর আগেও সিবিআই রিপোর্ট দিয়েছিল যে, এবং শুধু তাই না, আসলে এরা কি করে, দেখুন যে কোনো ইমেল আইডি থাকলে তার পাসওয়ার্ড থাকে, এরা ওই দালালদের সব পাসওয়ার্ড দিয়ে দেয়, ভাবা যায়। ফলে এটা একটা মডেল, এটা তৃণমূলীয় মডেল, দালালদের পাসওয়ার্ড দিয়ে দেয় এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে এরা এইভাবে এই যার কাছ থেকে টাকা নিল সেই তার কাছে, এটা খুব সহজেই ডিটেক্ট করা যায়। কারণ আজকের টেকনোলজির যুগে যে কোনো একজন সাধারণ ছেলেকে দিলেই যে কোন কোন মেশিন থেকে এটা লকড হয়েছে, কোন কোন এলাকা থেকে, এটা খুব সহজেই এটা ডিটেক্ট করা যায়। সাইবার ক্রাইম চাইলে এটা 1 ঘন্টার মধ্যে তাদের সব মেশিনগুলোকে আইডেন্টিফাই করে দেবে এবং সেই মেশিনের কে মালিক, কার নামে, সমস্ত কিছু। এটা এই সাইবার এই ডিপার্টমেন্ট এরা যথেষ্ট শক্তিশালী এবং তারা যথেষ্ট দক্ষ, আমি তো নিজে ব্যক্তিগতভাবে জানি। শামীমদা, এরপরে আমি আজকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় শামীমদা, এবং এর সঙ্গে আপনি সংশ্লিষ্ট, সেই জন্য আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে চাকরিহারাদের সঙ্গে 6 জনের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক হয়েছে। সেখানে রিভিউ পিটিশনের খসড়া তৈরি নিয়ে যে খসড়া তারা দেখেছেন শিক্ষকরা, তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন
এবং সরকার বলেছেন যে ফের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আইনি পরামর্শ নিতে হবে সরকারকে, কিন্তু 31শে মের মধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। এবার চাকরিহারারা বলছেন আমরা চাকরি দেবো না, বিজ্ঞপ্তি না দিয়ে নতুন করে চাকরি ফেরান, দরকার হলে রিপ্যানেল করা হোক। আমার প্রশ্ন হচ্ছে, যদি রিপ্যানেল করা হয় তাহলে যে বঞ্চিত 22 লক্ষ চাকরি প্রার্থী যাদের জন্য আপনারা লড়াই করলেন তাদের কি হবে, কিভাবে দেখছেন? দেখুন, আমি বলি, এই যে রিভিউ এর স্বপ্ন দেখাচ্ছে না, এই যে কলকাতা হাইকোর্টে যখন রায় হয়েছিল, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে যখন রায় হয়ে গেল তখন বলতো রিভিউতে। আরে ভাই, রিভিউতে কি হবে? আপনি একটা বুঝুন, মূল জাজমেন্টে আপনি হেরে গেছেন, রিভিউতে সেই জাজমেন্ট অল্টার হয়ে যাবে? আপনি এতদিন ধরে হিয়ারিং হলো, মূল জাজমেন্ট আপনি হেরে গেলেন, রিভিউতে একদম অল্টার হয়ে যাবে, সব শুদ্ধ অল্টার হয়ে যাবে? এটা কখনো হয়? সাধারণভাবে হয় না। এবার কিছু কিছু ক্ষেত্রে হয় রিভিউয়ের অল্টার, রিভিউয়ে একটি মামলা সেটি পুনর্বিবেচিত হতে পারে তখন যখন সেটা এরর থাকবে অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এখানে কি এরর রয়েছে বলুন তো? তারপরে 17 তারিখ যে নির্দেশ, 17 এপ্রিল যে নির্দেশ হয়েছে সুপ্রিম কোর্টের, বিশেষ করে সেখানে যেখানে এসএসসি এবং সরকার এবং বোর্ড সকলে গিয়ে বলছে যে আমরা 31শে মের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি দেব এবং 31শে ডিসেম্বরের মধ্যে আমরা বিনিয়োগ সম্পূর্ণ করবো, আন্ডারটেকিং দিচ্ছে, তার বেনিফিট নিচ্ছে, তারপরে আর রিভিউয়ের স্কোপ থাকে নাকি? রিভিউয়ের স্কোপ প্রায় নেই বললেই চলে। এটা মিথ্যাচারটা কেন করছে দেখুন, এই ছেলেমেয়েরা যত তাড়াতাড়ি বুঝবে বা এই ছেলেমেয়েদের যত তাড়াতাড়ি সত্য কথা বলবে, কারণ এরা সত্য কথা বলছে না, এরা আরো বিপদে পড়বে। আমি বলছি, এই মমতা ব্যানার্জি, ব্রাত্য বসুরা, এরা আরো বিপদে পড়বে, তার কারণ এরা মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। এদের যত তাড়াতাড়ি বলবে সঠিক তথ্য যে তোমরা এখানে রাস্তার পাশে বসে থেকো না, বসে থেকে সময় নষ্ট করো না, তোমরা যদি যোগ্য হও তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও এবং ওখানে নিয়োগে তোমাদের পার্টিসিপেট করতেই হবে, পার্টিসিপেট করে যদি চাকরি পাও তবেই চাকরি থাকবে, তবেই সেই নতুন চাকরি থাকবে, নতুন চাকরি কন্টিনিউ করতে পারবে, নাহলে করতে পারবে না। এই সহজ সত্যটা না বলে দিলে পরবর্তীতে এরাই কিন্তু ঘাড়ে চাপবে আবার এদের, কারণ এরা হচ্ছে বাঘের পিঠে চড়ছে। এরা মিথ্যা কথা, এই মিথ্যা কথাটা শুরু করেছিল মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি যেদিন জাজমেন্ট হওয়ার পরে সেদিন যদি উনি নাক্ষর দিয়ে বলতেন এবং তিনি যদি বলতেন যে আমি এই অপরাধটি সংগঠিত করেছে, অর্থাৎ মমতা ব্যানার্জি এই অপরাধটি সংগঠিত করেছে এবং মমতা ব্যানার্জি এই বাজার থেকে টাকা তোলার জন্য এই অপরাধটি সংগঠিত করেছে, আমাকে ক্ষমা করে দাও জনগণ, আমি এই যে ভুলটি করেছি আর জীবনে ভুল করব না, 26 পর্যন্ত আছি, তোমরা যা করবে আমি মেনে, মাথা পেতে মেনে নেব এবং একে নতুন করে তোমাদের পরীক্ষায় বসতেই হবে। এই সহজ সত্যটা সহজভাবে যদি বলে দিত তাহলে কিন্তু এই ছেলে মেয়েগুলো তারা পড়াশোনা করে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা তাদের ভালো পারফরমেন্স দিয়ে তারা চাকরি পেতে পারত। এদের সময় নষ্ট করছে। আমি তো শুনছি এদের মধ্যে কিছু ছেলে মেয়ে যারা আস্তে আস্তে কেউ বলছে আমার জ্বর হয়েছে, কেউ বলছে মাথা ব্যথা করছে করে মাঠে চলে গিয়ে তারা পড়াশোনা শুরু করছে, তারা বুঝতে পেরেছে, তারা বুদ্ধিমান ছিল এবং আমি এর মধ্যে কোনো অন্যায় দেখি না, এটা সত্য কথা। এদের তারা বুঝতে পেরেছে যে ইয়ে হচ্ছে, এটা পরীক্ষা দিতে হবে, ফলে এই যে মিথ্যা আশ্বাস দিচ্ছে এরা মমতা ব্যানার্জি, ব্রাত্য বসু, যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল, যারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের মঙ্গল, না হলে কিন্তু এদের পরবর্তীতে মানে একুল ওকুল দুকুলই যাবে, কারণ নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা তাদের যোগ্যতা মোতাবেক পারফর্ম করতে পারবে না পড়াশোনা না করার জন্য। এই ব্রাত্য বসুরা, মমতা ব্যানার্জিরা আবারও মিথ্যাচার করছে, এই রিভিউ নিয়ে মিথ্যাচার করছে। যত তাড়াতাড়ি বুঝতে পারবে, যত তাড়াতাড়ি এরা পড়াশোনা করতে বসবে, যত তাড়াতাড়ি নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা পারফর্ম করতে পারবে, আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকেই চাকরি পাবেন। এবং এই সহজ সত্যটা যতক্ষণ না বলবে এরা বেসিক্যালি এদের মিথ্যা আশ্বাস দিয়ে এই ছেলে মেয়েদের কিন্তু বেসিক্যালি আরো বিপদে ফেলছে, আর এরা নিজেরা বাঘের পিঠে চড়ছে, এরা বুঝতে পারছে না। এই যে যাদের এরা ভাবছে এদেরকে ইউজ করে নি, কারণ এই ছেলে মেয়েদের ইউজ করে নিচ্ছে, এই যে ধরুন, কারণ হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে অযোগ্যদের টাকা ফেরতে হবে, তারা তো ধরবে, ফলে সেই অযোগ্যদের টাকা ফেরতের জায়গাটিকে যাতে আরেকটু বিলম্বিত করা যায় সেই জন্য এই ছেলে মেয়েদের ব্যবহার করছে। কারণ দেখবেন, কারণ অযোগ্যরা যারা ধরুন টেন্টেড, তারা আন্দোলন করতে, তারা খুব স্বাভাবিকভাবে লোকলজ্জার খাতিরেই তারা আন্দোলন করতে পারবে না। এই ছেলে মেয়েদের যারা মধ্যে যারা আন্দোলন করছে তাদেরকে ইউজ করে যে এই দেখো রিভিউ করছি, এই দেখো এরপরে রিভিউটা ডিসমিস হয়ে গিয়ে যাওয়ার পরে বলতে কিউরেটিভ পিটিশন, দেখুন আপনি আমি যা বলছি মিলিয়ে নেবেন,
আমি এর আগেও বলেছিলাম যে বাতিল হয়েছে, আমি যা বলছি মিলিয়ে দেবেন, কিউরেটিভ হতে হতে বেসিক্যালি তারপরে যে পরীক্ষা হয়ে যাবে, তখন বলবো নতুন পরীক্ষা, হয়তো পরীক্ষায় অংশগ্রহণ মমতা ব্যানার্জি এসে বলবে হয়তো নতুন পরীক্ষা। মানে আপনার বক্তব্য যে সরকার কারোর পক্ষে চাকরি প্রার্থীদের ক্ষতি করছেন। একদমই ক্ষতি, এই ছেলে মেয়েদের ক্ষতি করছে। এবং এদের মধ্যে আবার কিছু ছেলে মেয়ে আছে যারা একটু মানে বুদ্ধিমান, তারা হয়তো সরাসরি বলতে আন্দোলন থেকে সরে আসতে পারছে না, তারা কেউ বলছে আমার শরীর খারাপ, বাড়ি যাবো, বিয়ে করবো, সেখানে তাদেরই বন্ধু বান্ধবরাই বলছে যে স্যার এই বলে তারা বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে। আমি তাদের এর মধ্যে অন্যায় দেখি না, পড়াশোনা শুরু করে নেওয়া সেটা বেটার, মানে সেটাই ভালো। আর যেটা আন্দোলনই করতে হয়, তাহলে আন্দোলন এদের এটা করা উচিত যে দেখো আমাদের তো যার অন্যায় চাকরিটা চলে গেল, এটা তো একজন তো অন্যায় করেছে, এটা যে প্রশ্নটা আসল প্রশ্ন, যার অন্যায় চাকরিটা চলে গেল তাকে কেন একদিনের জন্য ডাকা? এই অন্যায়টা তো মমতা ব্যানার্জির অন্যায়, কারণ এইটা তো শুরু করেছে মমতা ব্যানার্জি, এটা জানতো মমতা ব্যানার্জি, শুরু করেছে মমতা ব্যানার্জি, অঙ্কিতার চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি, টাকা নিয়েছে মমতা ব্যানার্জি। মানে এই যে মমতা ব্যানার্জিকে সিবিআইকে ডাকতে হবে, মমতা ব্যানার্জিকে জেলে ভরতে হবে, এই আন্দোলন শুরু করতে হবে। এবং একে জেলবন্দি করলে অন্ততপক্ষে একটা মেসেজ যাবে, আর কোনো রাজনৈতিক নেতা বা আর কোনো রাজনৈতিক নেত্রী অন্ততপক্ষে এত লক্ষ লক্ষ ছেলের ক্ষতি করে আর কোনো দিন এই দুর্নীতি করার সাহস যোগাবে না। নাহলে কি করবে এরা এইভাবে? আপনার ধরো আজকে মমতা ব্যানার্জি আছে, কালকে আরেকজন এসে সেও হয়তো একই সাহস করে একইভাবে দুর্নীতি করবে। এখন সমাজের প্রতিটি মানুষের উচিত এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করা, যাতে ওকে সিবিআই ডেকে বাধ্যতামূলকভাবে ওকে ডাকে এবং ওকে জেলবন্দি করে, এই আন্দোলন করা উচিত। না হলে কিন্তু সমূহ বিপদ। কারণ ভবিষ্যতের জন্য, কারণ ভবিষ্যতে আর কেউ ক্ষমতায় বসবে, সে একইভাবে দুর্নীতি করে যাবে। কারণ সে হয়তো কেন্দ্রের যে ক্ষমতায় আছে, যারা সিবিআই পরিচালনা করে, তাদের সাথে ফার্স্ট টাইমে রাত্রিবেলায় কল করবে, আর তারাও ফার্স্ট টাইমে রাত্রিবেলায় কল করে বলবে শোনো তোমাকে আমি জেলবন্দি করবো না, তার পরিবর্তে এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছি তার আন্দোলন তোমার রাজ্যে হতে দেবে না আমি। কারণ হচ্ছে আমার বন্ধু আম্বানি আদানিদের এই ওয়াকআপের যে জমিগুলো আছে, প্রাইম ল্যান্ডগুলো আছে দিল্লিতে, কলকাতায়, আহমেদাবাদে সহ বিভিন্ন শহরে, সেগুলো পাইয়ে দিতে চাই। তুমি একদম ওয়াকআপের আন্দোলন হলে তখন তুমি বলবে যে আমার এটা দিল্লির আইন, ফলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, একটা চাকরি সেটাই বলছি। ফলে এই যে কুইট প্রো রিলেশন, দেওয়া নেওয়ার রিলেশন, তুমি আমার বন্ধু আদানি আম্বানিদের জমি পাইয়ে দেওয়ার, ওয়াকফ সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, পরিবর্তে আমি তোমাদের যতই চুরি করো তোমাকে আমি সিবিআই দিয়ে ডাকাবো না, বা তোমাকে আমি আর কোনো দিন বেসিক্যালি কোনো প্রকার ব্যবস্থা নেব না, আইনগত ব্যবস্থা নেব না, যা চুরি করবে করো, কোনো হাত দেওয়া হলো, তুমি চুরি করো, তুমি চাকরি চুরি করো, তুমি বালি চুরি করো, তুমি গরু চুরি করো, তুমি এবং তোমার পরিবারকে সুরক্ষিত রাখবো। এবং তুমি আমাদের যখন প্রয়োজন হবে লোকসভা রাজ্যসভায় শুধুমাত্র যখন আইন পাস হবে তখন তুমি বলবে, জনগণের কাছে ভোট তো চাইতে হবে, মুখ রক্ষাও করতে হবে, তুমি বলবে আমি এই কুইট করলাম, কুইট করে বেরিয়ে যাবে, আমার পক্ষেই হয়ে যাবে। মানে এটা কুইট প্রো রিলেশন, একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এই দেওয়া নেওয়ার সম্পর্কের কারণে এইটার বিরুদ্ধে মানুষকে আন্দোলন করতে হবে, এইটার বিরুদ্ধে এই ছেলে মেয়েদের আন্দোলন করতে হবে। আপনারা আগে পরীক্ষায় বসুন, সেখানে যোগ্যতা মোতাবেক আপনারা পারফরমেন্স করুন এবং সেই হিসেবে আপনারা চাকরি পান, তারপরে এই আন্দোলন করুন যে মমতা ব্যানার্জিকে জেলবন্দি করতে হবে। নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির এই সেটিং মানব না। এই সেটিং এর ফলে বেসিক্যালি এ ডাক পাচ্ছে না। দেখুন পাশের রাজ্য ঝাড়খণ্ড, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে গেছিলেন। আর একটি রাজ্য যা মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি হচ্ছেন কেজরিওয়াল, তিনিও জেলে গেছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জেলে গিয়েছিলেন, এরকম আরো উদাহরণ আছে। হ্যাঁ, হরিয়ানার মুখ্যমন্ত্রী জেলে ছিলেন চাকরি দুর্নীতির মামলাতে। কিন্তু লালু প্রসাদ যাদব অনেকেই আছেন। কিন্তু মমতা ব্যানার্জিকে যেমন এত উদাহরণ, ডিরেক্ট উদাহরণ, অঙ্কিতার চাকরি, তার বাবার তৃণমূল কংগ্রেসে ঢুকলো, তারপরে তার মেয়ের নাম লিস্টে 1 নম্বরে উঠে গেল ওয়েটিং লিস্টে। কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে, অবভিয়াসলি সম্পর্ক আছে। তারপর বেসিক্যালি এটা করা হচ্ছে না একটাই কারণে, সেটা হচ্ছে ওই যে কুইট প্রো রিলেশন, দেওয়া নেওয়ার সম্পর্ক, টেস্ট টাইম কল রাত্রিবেলায়। অনেক অনেক ধন্যবাদ শামীম দা, গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য।